হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই খুব সুন্দর করে পড়াশোনা করছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিভল্ট অফ 1857, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। ঠিক আছে, মহাবিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা যেগুলো জেনেছি বা যে ক্লাসগুলো করেছি সেখান থেকে আজকের এই যে মহাবিদ্রোহের কারণ তা কিন্তু আমরা খানিকটা আগে থেকেই জেনে ফেলেছি। তো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের পর ইংরেজরা সুপ্রিম পাওয়ার হিসেবে ভারতবর্ষে তাদের প্রতিষ্ঠা লাভ করে। তারপরে প্রায় 200 বছর ধরে ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছে আমরা জানি। তো এই শাসন করার ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা আমরা বলতে পারি দেশকে পরিচালনা করার জন্য ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার যে ধরনের নীতি প্রণয়ন করেছিল, নীতি লাগু করেছিল ভারতবর্ষকে শাসন করার জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের দেশীয় রাজা থেকে শুরু করে ভারতবাসী প্রত্যেকেই ক্ষুব্ধ হয়ে উঠছিল। আমরা যদি দেখি ভারতবর্ষে বিভিন্ন সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা তৎকালীন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ভারতবর্ষকে শাসন করার যে পলিসি তৈরি করেছিল, সেই পলিসিগুলো একে একে ভারতবাসীর মনে একটা বিতৃষ্ণার সৃষ্টি করেছিল, যার জন্য ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের মানুষ তারা কি করেছিল, একদম ক্ষেপে গেছিল। ক্ষেপে গিয়ে কি করেছিল, তারা মনে করেছিল না, ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে, তাড়াতে হবে। যে কারণেই ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের মানুষ, সে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন রাজা, তারা প্রত্যেকেই কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। আর যেটাকে আমরা 1857 সালের মহাবিদ্রোহ হিসাবে জানব। তো এই মহাবিদ্রোহের বেসিক কিছু কারণ রয়েছে। সেখানে আমরা দেখব কোনোটা পলিটিক্যাল কজেস, রাজনৈতিক কারণ, ইকোনমিক্যাল ক্রাইসিস, অর্থনৈতিক যে অভাব, সেখানেও দেখব একটা বড় প্রভাব পড়েছে ভারতবর্ষের মানুষদের উপরে, ইকোনমিক্যাল একটা ফ্যাক্টর কাজ করেছে। তার সঙ্গে আমরা দেখব সোশিও রিলিজিয়াস কিছু কালচারাল বিষয়, যেটা ভারতবাসীর মনের মধ্যে একটা ধর্মীয় উদ্দীপনার মতো করে ছিল, তার উপর হস্তক্ষেপ করা হয়েছে। যেমন ধরো, যখন সতীদাহ প্রথা অবসান হচ্ছে, এটা তো ভারতবাসীদের মধ্যে একটা ধর্মীয় চেতনার একটা জায়গা ছিল। তো সেই ধর্মীয় চেতনাকে যখন আঘাত করা হলো, ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হলো, তখন তারা কি করলো, তখন তারা ভাবলো যে ইংরেজ এরা তো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, এরা আমাদের ধার্মিক বিষয়ে যখন হস্তক্ষেপ করছে, তো এদেরকে ছেড়ে দেওয়া চলবে না। যখন সতীদাহ প্রথা অবলুপ্ত হচ্ছে বা বিধবাদেরকে পুনরায় আবার বিয়ে করার একটা বন্দোবস্ত করা হচ্ছে, তখনই তারা ভাবলো যে আমাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের ধর্মকে একটা সংকটের মুখে ফেলে দেওয়া হচ্ছে। এরকম একটা ঘটনা ঘটতে শুরু করলো। তারপর যদি আমরা জানি, ছোটোবেলা থেকে একটা কারণ পড়ে এসেছি, যেটা বেসিক্যালি ডিরেক্ট কজ আমরা বলছি, প্রত্যক্ষ কারণ আমরা বলছি, সেখানে দেখা যাচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকারকে সহযোগিতা করার যে সামরিক বাহিনী ছিল, সেই সামরিক বাহিনীতে ভারতীয়দেরকে সংযুক্ত করা হয়েছিল, ভারতীয়দেরকে সেনা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সেই সেনাদেরকে যে রাইফেল দেওয়া হয়েছিল, সেই রাইফেলে দেখা যাচ্ছে যে টোটাটা ভর্তি হতো, সেটা একটা কার্তুজের মোড়কে মোড়া থাকতো, সেটাকে দাঁতে ছিঁড়ে তারপর সেই টোটাটাকে বন্দুকে ভরতে হতো, গাদা বন্দুকে, তারপর সেটাকে ফায়ার করতে হতো। তো এই যে কার্তুজটাকে দাঁত দিয়ে ছেঁড়া হচ্ছে, সেই ছেঁড়ার কারণে বা যেহেতু ছিঁড়তে হচ্ছে, সেটাকে ওরা বানিয়েছিল গরু আর শূকরের চর্বি দিয়ে, যেটা পরবর্তীকালে যখন এদের সামনে এই ঘটনাটা যখন নিরাবরণ হলো, যখন এই ঘটনাটা জানতে পারলো ওরা, সৈন্যরা, সেখানে তো সেনাবাহিনীতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে, তো যখন জানতে পারলো, তখন তারা কি করলো, বিরোধিতা করা শুরু করলো। কেন না, গরু হিন্দুদের দেবতা, শূকর মুসলিমরা পছন্দ করে না, তো সেখানে গরু আর শূকরের চর্বি যেহেতু দিয়ে দিয়েছে, দুজনেরই কারোর পছন্দ হওয়ার কথা নয়, সেক্ষেত্রে তারা বিদ্রোহ ঘোষণা করলো।
এই হচ্ছে 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মূল কারণ। ঠিক আছে, তো 1857 সালের যে বিদ্রোহ সেটাকে বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন মনি ঋষিরা তারা বিভিন্ন নামে আখ্যায়িত করেছে। সেগুলো আমরা এক এক করে আজকে দেখে নেব। ওকে, তো প্রত্যেকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। কেমন? ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, যেটাকে আমরা বলছি সিপাহী বিদ্রোহ। ইংরেজিতে বলা হয় সিপাহী মিউটিনি, সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ, সেটা নামে পরিচিত। ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভ করে ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তারপরে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেওয়ানি লাভ, তারপরে ভারতবর্ষে তারা শিকড় গজিয়ে বসে যেতে শুরু করলো। এর 100 বছরের মধ্যেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন কারণে ভারতবাসীর মধ্যে ক্ষোভ সঞ্চার হতে থাকে। কেন? 100 বছর ধরে ইংরেজরা কখনো সাম্রাজ্য বিস্তার পলিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, অধীনতামূলক মিত্রতা নীতি এইসব নিয়ে আসছে, তাই না? তো এইসব নিয়ে আসার কারণে কি করছে, দেশীয় যে রাজারা তারা তাদের রাজ্য থেকে রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পলিটিক্যাল কজে, সেগুলো রাজনৈতিক কারণ। সে কারণে তারা কি করছে, বিদ্রোহ ঘোষণা করছে। এই বিদ্রোহে সিপাহীরা ছাড়াও কৃষক, সাধারণ মানুষ, জমিদার, অভিজাত ও রাজারানীরাও অংশগ্রহণ করেছিল। শুধু যে সিপাহী বিদ্রোহ বলছি বলে শুধু যে সিপাহীরা বা সেনাবাহিনীর লোকেরা অংশগ্রহণ করেছিল তা কিন্তু নয়। পুরো ভারতীয় সমাজের প্রতিটা বর্গের মানুষ, প্রতিটা শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাই এই বিদ্রোহকে কেউ কেউ সিপাহী বিদ্রোহ, কেউ সামন্ততান্ত্রিক বিদ্রোহ, আবার কেউ জাতীয় সংগ্রাম বলেও কিন্তু অভিহিত করেছে। অনেকে বলেছে যে ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে এই মহাবিদ্রোহ। ঠিক আছে, কে কে এইসব কথা কারা কারা কিভাবে আখ্যায়িত করেছে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে, আমাদেরকে কিন্তু সেই জায়গাটা মাথায় রাখতে হবে। সুতরাং ভারতের ইতিহাসে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নির্ণয় একটি বিতর্কিত বিষয়। কেউ বলছে যে শুধুমাত্র ছোট ছোট ক্ল্যান্সগুলো যেহেতু অংশগ্রহণ করেছিল, ছোট ছোট আলাদা আলাদা ডিফারেন্টলি বা সেপারেটলি বিভিন্ন জাতির মানুষ এখানে অংশগ্রহণ করেছিল, আলাদা আলাদাভাবে তাদের বিক্ষোভকে তারা প্রেজেন্ট করেছিল, যে কারণে অনেকে বলছে যে না, এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ হতে পারে না, প্রথম বিদ্রোহ হতে পারে না। আবার কেউ কেউ বলছে না না, এটাই প্রথম বিদ্রোহ। এই ধরনের একটা বিতর্কিত ব্যাপার রয়ে গেছে। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃত চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে, এটা ঠিকই। অনেকের মতে এটি ছিল সিপাহী বিদ্রোহ, অনেকে আবার একে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তো আমরা এর প্রেক্ষাপটটা আলোচনা করব। প্রেক্ষাপট আলোচনা করার পর আমরা নিজেরা সিদ্ধান্ত নেব বা আমরা গেস করতে পারবো যে এটা কতটা ফ্যাক্টর ছিল, কতটা ইম্প্যাক্ট ফেলেছিল ভারতবাসীর মনে। ঠিক আছে, তো দেখো কে কি বলেছিল সেই প্রসঙ্গে আমরা একটু জেনে নিই, কারণ এগুলো পরীক্ষাতে আসে। প্রথম এই বিদ্রোহকে, অর্থাৎ 1857 সালের এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। কে কে বলেছে? ইংরেজ ঐতিহাসিক চার্লস রেক্স তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে, বা তার সঙ্গে রবার্টস, জন সিলি, ভারতের মধ্যে কিশোরী চাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, রাজনারায়ণ বসু, তারা বলেছে যে এটা একটা সিপাহী বিদ্রোহ, নিছক একটা সিপাহী বিদ্রোহ। অর্থাৎ সিপাহীরা কেবলমাত্র এই বিদ্রোহে সামিল হয়েছিল, তারাই কেবলমাত্র ব্রিটিশদের বিরোধিতা করেছিল, ব্রিটিশদের পলিসির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, এটা বলেছে। তাদের বক্তব্য 1857 সালে বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল সিপাহীরা। ভারতের সামন্ততন্ত্রের রাজা এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহে যোগদান করেনি। তাই কিশোরীচাঁদ মিত্র বলেছেন এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান। দেখো এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে অনুরোধ করব আমি। কি কিশোরীচাঁদ মিত্র তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে একান্তভাবে সিপাহীদের অভ্যুত্থান। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারতীয়দের মধ্যে কিশোরীচাঁদ মিত্র, আর বাদবাকি ইংরেজ ঐতিহাসিক তারা যেমন চার্লস রেক্স, রবার্টস, জন সিলি, এরা কি বলেছে? এরা বলেছে যে ভারতবর্ষের যে মহাবিদ্রোহ যেটাকে আমরা বলছি 1857 সালে যেটা পরিচালিত হয়েছিল, সেটাতে কেবলমাত্র সেনারাই, অর্থাৎ ব্রিটিশ যে সরকার
তার যে সামরিক বাহিনী, অর্থাৎ সেই সামরিক বাহিনীতে ভারতীয়দের অংশগ্রহণ ছিল, তারাই এই ব্রিটিশদের বিভিন্ন পলিসির প্রতিবাদ করেছিল। বোঝা গেল? এরপরে অনেকে বলেছে জাতীয় বিদ্রোহ, এটা একটা ন্যাশনাল রিভল্ট। কে বলেছে? ঐতিহাসিক হোমস, ডাফ, ম্যালেসন, জেবি নটন, কার্ল মার্কস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এদের মতে ভারতের প্রায় সমগ্র অঞ্চলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছিল। যেহেতু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এতে যোগদান করেছিল, তাই এটাকে বলেছে, কি বলেছে? এটাকে বলেছে ন্যাশনাল রিভল্ট বা জাতীয় বিদ্রোহ। ওকে, নেক্সট, প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই যে সিপাহী মিউটিনি বা মহাবিদ্রোহ, একে অনেক ঐতিহাসিক বলেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম ধাপ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম। বোঝা গেল? কে বলেছে? দেশপ্রেমিক বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর। তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু পড়ে। বিনায়ক দামোদর সাভারকর তিনি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এরকম একটা পুস্তকে বা বইতে তিনি কি করেছেন? তিনি বলেছেন এই যে মহাবিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বাদ বাকি আর বিশেষ কিছু দরকার নেই এখানে। পিসি যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি নামক প্রবন্ধে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, গণবিদ্রোহ। গণবিদ্রোহ মানে জনগণের অংশগ্রহণটা স্বতঃস্ফূর্ত এবং সব সম্প্রদায়ের মানুষ যেহেতু অংশগ্রহণ করেছিল, তাই এটাকে গণবিদ্রোহ বলেছে। ডক্টর শশীভূষণ চৌধুরী, জেবি নটন, ম্যালেসন, বল, জনকে বলেছেন এই বিদ্রোহ যেমন সমস্ত শ্রেণীর মানুষ যোগদান করেছিল, তেমনি ভারতের সমস্ত অঞ্চল জুড়ে ঘটেছিল বলে তাই এটাকে বলা হচ্ছে গণ আন্দোলন। কি বলা হচ্ছে? গণ আন্দোলন বা গণবিদ্রোহ বলা হচ্ছে। বোঝা গেল? জেবি নটন তার টপিকস ফর ইন্ডিয়ান স্টেটসম্যান গ্রন্থে কি লিখছেন? এই বিদ্রোহ যত না সিপাহী বিদ্রোহ ছিল, তার চেয়ে বেশি ছিল গণবিদ্রোহ। তার মানে এই পয়েন্টটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, জেবি নটন টপিকস ফর ইন্ডিয়া স্টেটসম্যান গ্রন্থে তিনি বলেছেন। সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেউ কেউ বলেছেন ডক্টর রজনীপাম দত্ত, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, মানবেন্দ্রনাথ রায়, ডক্টর রমেশচন্দ্র মজুমদার 1857 সালের বিদ্রোহকে কি বলেছেন? সামন্ততান্ত্রিক, রক্ষণশীল সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। তাদের মতে এই যে নানা সাহেব, তাতিয়া টোপি, লক্ষ্মীবাই প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষই কেবলমাত্র এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তাই তাদের মতে আমরা 1857 সালের মহাবিদ্রোহকে কি বলছি? সামন্ত শ্রেণীর বিদ্রোহ। সামন্ত শ্রেণীর বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছে। আমরা প্রেক্ষাপটগুলো পড়বো, এদের কথার যৌক্তিকতা রয়েছে, আমরা কিন্তু সেগুলো কারণগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। ওকে, নেক্সট, কৃষক বিদ্রোহ। অনেকে বলেছে মহাবিদ্রোহ যেটা 1857 সালে সংগঠিত হয়েছিল সেটা সিপাহী বিদ্রোহ নয়, সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ। অধ্যাপক শশীভূষণ চৌধুরী, তালমিজ খালদুনের মতে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। তারা বলেছেন ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি এই বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল। অ্যাকচুয়ালি ভূমি রাজস্ব নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, পঞ্চশালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, এই যে ভূমি রাজস্ব নীতি, অত্যধিক হারে ট্যাক্সেশন, অত্যধিক হারে কর চাপানো, এগুলো কিন্তু মানুষকে বিব্রত করে তুলেছিল, মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল। কাদের এগেনস্টে? ব্রিটিশদের এগেনস্টে। তাই জন্য শশীভূষণ চৌধুরী তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা জমি সংক্রান্ত নীতির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, তাই জন্য বলা হচ্ছে কৃষক বিদ্রোহ। ঠিক আছে, মুসলমান চক্রান্ত। অনেকে বলছে মুসলমান চক্রান্ত। ঐতিহাসিক HR কুরেশি, সৈয়দ মইনুল হক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মুসলিম চক্রান্ত বলে অভিহিত করেছেন। তাদের মতে এই বিদ্রোহে সিপাহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। আমরা যদি দেখি কারণ হিসাবে, দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে আমরা বলছি বাহাদুর শাহ জাফর, তিনি এই যে 1857 সালের মহাবিদ্রোহ, তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সর্বভারতীয় একজন নেতৃত্ব, তো সর্বভারতীয় নেতৃত্ব হিসেবে বাহাদুর শাহ জাফর তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন। কিন্তু এই বিদ্রোহকে যখন দমন করা হলো, লর্ড ডালহৌসি যখন দমন করলেন, তখন বাহাদুর শাহ জাফরকে বা দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে, মায়ানমার তোমরা জানো, রেঙ্গুনে কি করা হয়েছিল? নির্বাসিত করা হয়েছিল। দ্বিতীয় বাহাদুর শাহ যখন এই যুদ্ধে হেরে যান, তখন
কাতর আর্তনাদ করেছিল। তিনি বুঝে গেছিলেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তিনি বলেছিলেন, আমার শেষ আর্জি, আমি এই দেশকে ভীষণ ভালোবাসি, আমি এই আমার মৃত্যুর পরে আমার মৃতদেহর সৎকার বা কবরস্থ যেন এই ইন্ডিয়াতেই করা হয়, আমার দেশে করা হয়। কিন্তু তার সেই কথা না রাখা হয়নি, তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তার শেষ জীবন কিভাবে কেটেছিল সেই ইতিহাস কিন্তু আজও আমাদের কাছে অধরা। যদিও বা তার মৃত্যুর পরে রেঙ্গুনে, পরবর্তীকালে স্বাধীনোত্তর ভারতবর্ষের সময়ে রেঙ্গুনে তার একটা সমাধি তৈরি করা হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে। তাই আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আমাদের দেশের বড় বড় নেতা নেত্রী মানুষ বা সরকারের বিভিন্ন পদাধিকারী মানুষ, তারা যখন উত্তর পূর্বের কোনো দেশে যায়, সেখান থেকে ফিরে আসার সময় মায়ানমার হয়ে এই আমাদের যে সমাধি, বাহাদুর শাহের যে সমাধি, সেখান থেকে হয়ে কিন্তু সবাই আসে। কারণ উনিই হচ্ছেন ভারতবর্ষের বা সর্বভারতীয় ভারতবর্ষের তিনি ছিলেন শেষ সম্রাট, তাই না? তো এই হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সম্পর্কিত বেশ কিছু উক্তি। কেমন? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন কারণ। 1857 সালের যে বিদ্রোহ, এই 1857 সালের বিদ্রোহতে 1857 সালের বিদ্রোহের অ্যাকচুয়াল কারণ কি কি ছিল সেগুলো কিন্তু আমরা একটু দেখব। ওকে, চলো প্রথমে যেটা দেখব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ যেটাকে আমরা ইংরেজি থেকে বলি পলিটিক্যাল কজেস। পলিটিক্যাল কজেস অর্থাৎ রাজনৈতিক কি কি কারণ ছিল। রাজনৈতিক কারণ মানে অ্যাডমিনিস্ট্রেশনকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট স্টেবল করতে চেষ্টা করছে, ভারতবর্ষে যখন তাদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে বিস্তার লাভ করানোর চেষ্টা করছে, তখন তারা বিভিন্ন পলিসি নিয়ে আসছে, পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তখন তাদের ডেভেলপড পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব তো ভারতীয়দের বিপক্ষে যাচ্ছে। বিচার ব্যবস্থা, সেখানে কি করা হচ্ছে, মহারাজ নন্দকুমারকে মিথ্যে অপবাদে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যদি আমরা দেখি স্টেবল একটা গভর্নমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে কিছু কিছু সাম্রাজ্যবাদী নীতি, যেমন সত্যবিলোপ নীতি, ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজন্যবর্গ এবং প্রজাবর্গের মধ্যে এক তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে। এই কারণগুলো পলিটিক্যাল কারণ। তাহলে পলিটিক্যাল কারণ কি ছিল? তোমরা যদি দেখো, ইংরেজ সামরিক শক্তির কাছে বশ্যতা স্বীকার করলেও ভারতীয় রাজন্যবর্গ কোনোদিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেনি। তারা বশ্যতা স্বীকার করেছিল। 1757 পলাশির যুদ্ধে যখন ভারতীয় রাজা সিরাজউদ্দৌলার পরাজয় ঘটল, কিংবা 1764-তে বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম বা ত্রিশক্তি জোটের কাছে ব্রিটিশ প্রতিনিধিরা জয়লাভ করলো, তখন তারা কি করলো, 1765-তে দেওয়ানি রাইটস পেল। অর্থাৎ ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যা এই জোনটা থেকে তারা রাজস্ব আদায় করতে পারে, তারা কর কিন্তু আদায় করতে পারে। যদি কর আদায় করে, তাদের হাতে পুঁজিপতি বাড়ছে, এমনিতেই তারা ব্যবসা করছে, ভারতবর্ষ থেকে প্রচুর মুনাফা তো পাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে তারা এখন কি করলো, এখন পুরোপুরি যে দায়বদ্ধতা অর্থাৎ রাজস্ব আদায়ের যে রেসপন্সিবিলিটি তাদের হাতে চলে গেল। তার মানে টাকা পয়সার যে তহবিল তাদের হাতে পৌঁছে গেল। যখনই পৌঁছে গেল, তারা চাইলো যে আরও ইনকাম হোক, আরও মুনাফা হোক। যার জন্য তারা কি করলো, তারা আস্তে আস্তে করে পলিসি নিয়ে আসতে শুরু করলো, যে পলিসিগুলোর মধ্য দিয়ে আমরা দেখব তাদের বিস্তার লাভ হচ্ছে। বাংলা থেকে শুরু করে মহীশূর, মহীশূর থেকে শুরু করে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে শুরু করে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে অযোধ্যা, এই রকম জায়গাগুলোতে তারা কিছু বিস্তার লাভ করলো। সেই বিস্তার লাভ করার ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে কিছু পলিসি নিয়ে আসবে। যেমন ধরো লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি, এম্পেরিয়াল পলিসি, যেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস বলছি আমরা। সত্যবিলোপ নীতির কুশাসনে অজুহাতে তিনি সাতারা, সম্বলপুর, নাগপুর, ঝাঁসি, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা এইসব জায়গাকে তিনি কী করলেন, অধিগ্রহণ করলেন, অধিকার করলেন, ছিনিয়ে নিলেন। বোঝা গেল এই সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি তোমাদেরকে আমি পড়িয়েছি। সত্যবিলোপ নীতি মানে যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যান, তার রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসবে। এটাকেই আমরা বলছি সত্যবিলোপ নীতি। কোনো সত্য থাকবে না। সত্য মানে কি, আমার সত্য, আমার সন্তান সন্ততিরা, পুত্র সন্তান সত্য। সেই হিসাবে তখনকার ভাইসরয় ছিলেন আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্যাট ইজ লর্ড ডালহৌসি। তিনি কি করলেন, তিনি বললেন পুত্র সন্তান যদি থাকে তাহলে সে পরবর্তীকালে রাজা হবে।
যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব, ওই রাজ্যের সম্পূর্ণ অধিকার ইংরেজদের হাতে হস্তান্তরিত হবে। ঠিক আছে, এই ধরনের একটা নীতির কথা বলা হয়েছে। আর কি রাজনৈতিক কারণ বলছে, দিল্লির বাদশাকে, দিল্লির যে বাদশাহ তাকে কি করা হলো, তাকে বলা হলো যে তোমাকে প্রাসাদ ছেড়ে দিতে হবে, তোমাকে ওই প্রাসাদে থাকা যাবে না, তুমি আর নিজেকে সম্রাট টমরাট এগুলো বলতে পারবে না। ভারতবর্ষে কর্ণাটক থেকে নবাব, তাদের নবাব উপাধি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ত্রিবাঙ্কুর থেকে, ত্রিবাঙ্কুরের রাজা, তাদের রাজা উপাধি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে তুমি নিজেকে আর রাজা বলতে পারবে না, ত্রিবাঙ্কুরের রাজাকে বলা হচ্ছে। কর্ণাটকের নবাবকে বলা হচ্ছে তুমি আর নিজেকে নবাব বলতে পারবে না। বাহাদুর শাহকে বলা হচ্ছে তুমি আর তোমার সিংহাসনে বসতে পারবে না, তুমি নিজেকে সম্রাট বলতে পারবে না। এইসব কারণ হচ্ছে, এইসব ঘটনা ঘটছে। রাজন্যবর্গের প্রতি এই হীন আচরণ হিন্দু মুসলিম সাধারণ ভারতবাসী ভালো চোখে দেখেনি। দীর্ঘদিন ধরে এইভাবে চলছে, যখন চলছে আস্তে আস্তে করে তাদের ক্ষোভ যখন বাড়তে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তারা কি করেছে, শেষ আপ্রাণ চেষ্টা করেছে, সেটা মহাবিদ্রোহের মাধ্যমে। ঠিক আছে, এই জায়গাগুলো আছে, তোমরা একটু দেখবে ভালো করে। এছাড়া বিশেষ কোনো কারণে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, তোমরা যদি প্রশ্ন করো তাহলে বলবো এখান থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না, শুধু আমাদেরকে কারণগুলো জানতে হবে। বোঝা গেল? ঐতিহাসিক জনকে লিখেছেন যে রাজ পরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠিত হয়। নাগপুরের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের একটা আভিজাত্য ছিল একটা সময়, সেই রাজপ্রাসাদের যে সম্মান সেটা ভুলুণ্ঠিত হয়। আসবাবপত্রাদি, মণিমুক্তা, অলঙ্কার, এমনকি হাতি ঘোড়া পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছিল। কলকাতায় প্রকাশ্যভাবে সেগুলোকে বিক্রি করা হচ্ছিল। নাগপুরের রাজসভা থেকে রাজপ্রাসাদের যা কিছু ছিল সেখানে সব কিছু লুটপাট করে নিয়ে এসে কি করেছিল, কলকাতার রাস্তায় বিক্রি করে তারা টাকা রোজগার করছিল। ইংরেজরা এত জঘন্য পরিবেশ পরিস্থিতিতে সেই মুহূর্তে তৈরি হয়েছিল। এইসব কার্যকলাপ সাধারণ প্রজাবর্গের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ভারতীয় রাজন্যবর্গের মনে এক তীব্র আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি করে। তখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে। তখন তারা কি করবে, বাধ্য হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করে। ওকে, এরপর আমরা যদি দেখি অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ হিসেবে আমি যদি বলি, সেখানে দেওয়ানি লাভের পর থেকে, অর্থাৎ 1765 সালের পর থেকে ভারতবর্ষে যখন তারা 3টে অঞ্চলের রাজস্ব আদায়ের অল ইন অল ক্ষমতা পেয়ে গেছে, তখন তারা কি করছে, মানুষজনের উপর অত্যাচার করছে। কৃষক সমাজ থেকে শুরু করে শ্রমিক সমাজ, কারিগর, প্রত্যেকের কাছ থেকে কী করছে, একটা মোটা রাজস্ব তারা আদায় করছে, জোর জুলুম করে রাজস্ব আদায় করছে, ট্যাক্স চাপিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, ট্যাক্সেশন সিস্টেমকে একদম মানে করাপ্টেড ট্যাক্সেশন সিস্টেম তৈরি করেছে, যার ফলে কি হচ্ছে, ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে ভারতবর্ষে, অর্থনৈতিক অভাব দেখা দিচ্ছে। মানুষরা খাবে কি? যদি খেতে না পায় তাহলে তো সেখানেও তো মানুষের অস্তিত্ব সংকটে পড়বে, যার জন্য তারা কি করছে, নিরুপায় হয়ে ইংরেজদের বিরুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধ ঘোষণা করছে। সেটাকেই আমরা বলছি মহাবিদ্রোহ। একটু দেখা যাক এখানে কি লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইংরেজদের স্বৈরাচারী ও সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণের ফলে দীর্ঘদিন ধরে ভারতীয়দের মনে একটা তীব্র অসন্তোষ পুঞ্জীভূত হয়। দেখো, এখানে তাঁত শিল্প থেকে ভারতবর্ষে সেই মুহূর্তে কুটির শিল্প, ছোটোখাটো কুটির শিল্প ছিল, যেখানে মানুষ শিল্পজাত পদার্থকে বাজারে বিক্রি করে একটা ইনকাম তাদের আসতো, সেই ইনকাম জেনারেট করতো, সেই ইনকাম দিয়ে তারা কী করতো, সংসার পরিচালনা করতো। কিন্তু যখন দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রোডাকশান, এখান থেকে কাঁচা মাল কম দামে নিয়ে গিয়ে শিল্পজাত পণ্য যখন ভারতবর্ষের মার্কেটে বিক্রি হচ্ছে, তখন ভারতীয়দের হাতে তৈরি করা জিনিসপত্র তুলনামূলকভাবে একটু দাম বেশি হওয়ার কথা। তো সেগুলো মার্কেটে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই শিল্পজাত দ্রব্যগুলো, যেটা ইংরেজ এখান থেকে র মেটেরিয়ালস কালেক্ট করে ইংল্যান্ডে গিয়ে সেখান থেকে ম্যানুফ্যাকচার করে যখন পোশাক আশাক নিয়ে এসে এখানে বিক্রি করছে, তার গুণমান হাতে তৈরির থেকে হয়তো বেটার, তার টেকসই অনেকটা বেটার, কিন্তু সেগুলো নিয়ে আসছে উইদাউট ট্যাক্সে। সেগুলো যখন মার্কেটে বিক্রি করছে, তার জন্য আলাদা করে কোনো ট্যাক্স তার উপর চাপানো হচ্ছে না, কোনো কর চাপানো হচ্ছে না। কিন্তু ভারতীয়রা যখন কুটির শিল্পজাত পদার্থ, যে বস্তুগুলোকে, জিনিসপত্রগুলোকে যখন মার্কেটে বিক্রি করছে, তখন সেগুলোর উপর ইংরেজ সরকার কী করছে, ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। বোঝা গেল? মানে একটা শিল্পজাত পদার্থ, তার দাম কম, হাতে বানানো হচ্ছে, মানে জেনারেলি তার দাম কষ্ট অনেক বেশি, তার দাম বেশি হওয়ার কথা। তো অবশ্য সেগুলো গুণমান, বা যদি আমরা ধরি দেখতে সুন্দর, কিংবা তার কোয়ালিটি, এইসব দিক থেকে হয়তো হাতে তৈরি জিনিসগুলোর
একটা আভিজাত্য রয়েছে, বাট শিল্পজাত দ্রব্য যেগুলো আসছে সেগুলো হয়তো টেকসই খানিকটা হলেও কম দাম, মানুষের হাতে মানে মানুষ সহজেই কিনতে পারবে, তাই না? হাতে কম টাকা থাকলেও তারা কিনতে পারবে। সেই জন্য কী হলো, পুরো মার্কেট ওই বিদেশি পণ্যে ছেয়ে গেল। আমরা যদি দেখি একটা সময় আসবে 1905 যেখানে বঙ্গভঙ্গ আন্দোলন হবে। বঙ্গভঙ্গ যেটা লর্ড কার্জন ভারতের বাংলা প্রদেশকে দুটো ভাগে ভাগ করবে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হিসাবে। তখন আমরা দেখব বঙ্গভঙ্গ আন্দোলন হবে বা বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন হবে, সেখানে প্রথম যে নরমপন্থী পর্যায় বা জাতীয় কংগ্রেসের নেতাগণ তারা যে মতাদর্শ নিয়ে এগিয়ে যাবে, সেখানে বলা হবে যে দেশীয় জিনিসকে আমরা নিজেদের করে নেব, বিদেশি পণ্য আমরা বয়কট করব, স্বদেশী এবং বয়কট আন্দোলন পরিচালিত হবে। তো সেই প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। ভারতবর্ষে দারিদ্রতা বাড়তে শুরু করছে, কুটির শিল্পজাত পণ্যকে তারা বাজারে বিক্রি করতে পারছে না, তাই না? ফলে কি হচ্ছে, তাদের একটা অভাব অনটন সংসারে চলছে। তারা যখন কোনো কিছু কিনতে যাচ্ছে, হয়তো তাদের যে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সেগুলো কিনতে যাচ্ছে, তাতেও ট্যাক্স চাপানো হয়ে আছে। ধরো ভারতীয় মার্কেটে কেউ আলু বিক্রি করছে, কেউ পেঁয়াজ বিক্রি করছে বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করছে, সেখানেও ট্যাক্স চাপছে। সেইগুলোকে যখন আরও অন্যান্যরা কিনছে, তাকে সেই ট্যাক্স দিয়েই কিনতে হচ্ছে। আবার তাদের বাড়িতে যে সকল কুটির শিল্পজাত পণ্য বস্তু যেগুলো মার্কেটে নিয়ে যাচ্ছে, তার উপর ট্যাক্স চাপানোর ফলে কী হচ্ছে, সেগুলো মার্কেটে কেউ বেশি দাম দিয়ে কিনছে না। ফলে কী হচ্ছে, পুরো ভারতবর্ষের সমাজে একটা দারিদ্রতা ছেয়ে যাচ্ছে, পোভার্টি ছেয়ে যাচ্ছে। এগুলোকে আমরা বলছি ইকোনমিক্যাল কজেস। ঠিক আছে? ভারত পরিণত হয় ম্যানচেস্টার ও ল্যাঙ্কশায়ারের কাঁচামাল সরবরাহের উৎস এবং উৎপন্ন পণ্যের বাজারে। এই যে ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে, ইংল্যান্ডের ম্যানচেস্টারের নাম অনুসারে। ম্যানচেস্টার ও ল্যাঙ্কশায়ারের কাঁচামাল সরবরাহের উৎস, এই দুটো জায়গায় ফ্যাক্টরি ছিল। এই ম্যানচেস্টার, ল্যাঙ্কশায়ার, এই দুটো জায়গায় ফ্যাক্টরি লাগিয়ে দিয়েছে কারা? ইংরেজরা। তারা কী করছে, এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে চলে যাচ্ছে ইংল্যান্ডে। ভারতবর্ষ থেকে রেভিনিউ কালেকশন করছে, ভারতবর্ষ থেকে রাজস্ব পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে। সেই টাকা পয়সা দিয়ে তারা কী করছে, র মেটেরিয়ালস কিনছে, কিনে আবার নিয়ে যাচ্ছে পণ্য ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রোডাকশান করার পর বা ফ্যাক্টরিতে পণ্য তৈরি করার পর সেগুলোকে এসে নিয়ে বিক্রি করছে আরও অধিক দামে। কাদের কাছে? ভারতবাসীর কাছে। তার মানে কি, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো হচ্ছে, তার উপর আরও বেশি করে ভারতবর্ষকে আরও দরিদ্র করে দেওয়া হচ্ছে। দাদাভাই নওরোজি লিখছেন আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, ড্রেন অফ ওয়েলথ, এইরকম কথাগুলো তিনি বলবেন পরে পরে, যে ভারতবর্ষ থেকে সম্পদ বাইরের দিকে চলে যাচ্ছে, সম্পদের বহির্গমন তত্ত্ব তিনি দিচ্ছেন। ভারতবর্ষে সম্পদ আসছিল একটা সময় যখন ইংরেজরা ভারতবর্ষ থেকে সব কিছু পণ্য কিনতো, তখন ডলারে কিনতো, ডলারে ভারতবর্ষ থেকে তারা কাঁচামাল কিনতো। কিন্তু যখন তারা দিওয়ানি রাইটস পেয়ে যাচ্ছে, ভারতবর্ষ থেকে টাকা তুলছে, রাজস্ব তুলছে, সেই রাজস্ব দিয়ে কাঁচামাল কিনছে, সেই কাঁচামাল নিয়ে যাচ্ছে, কম দামে কাঁচামাল কিনে নিচ্ছে, কেনার পর সেখান থেকে শিল্পজাত পণ্য ভারতবর্ষে এনে বিক্রি করছে আরও বেশি দামে, দিয়ে সেই টাকাটাকেও আবার নিয়ে নিচ্ছে। বোঝা গেল কি ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি। ইংরেজদের ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব নীতি দেশবাসীকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। ঠিক আছে? নির্দিষ্ট কোনো কর ব্যবস্থা ছিল না, যেখানে যেমন খুশি। ধরো বাংলাতে কর একরকম, উড়িষ্যাতে কর আরেক রকম, বিহারে কর আরেক রকম। বিভিন্ন জায়গায় যতগুলো প্রেসিডেন্সি ছিল ভারতবর্ষে তৎকালীন সময়ে, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এই সকল প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলে কর ব্যবস্থা ভিন্ন ভিন্ন ছিল এবং সেগুলো উচ্চ হারে কর সংগ্রহ করা হতো। ঠিক আছে? বেন্টিংয়ের ভূমি সংস্কার নীতির ফলে বহু প্রাচীন জমিদার বংশ অবলুপ্ত হয়। আমরা দেখব এর পরবর্তীকালে এই সকল জমিদারকে বাঁচানোর জন্য ল্যান্ড হোল্ডার সোসাইটি তৈরি হবে, জমিদার সভা তৈরি হবে, যেটাকে আমরা বলবো ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন, জমিদার সভা তৈরি হবে। দ্বারকানাথ ঠাকুর সেখানে দায়িত্ব নিয়ে জমিদার সভা তৈরি করবেন। বোঝা গেল? দরিদ্র কৃষকদের উপর অসহনীয় কর ভার চাপানো হয়েছিল সেই সময়। এছাড়াও কি ছিল, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, তোমরা জানো 1793-তে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, এগুলো তিনি নিয়ে এসেছিলেন। মাদ্রাজের উত্তর সরকার অঞ্চলের ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমিদার শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সরকার অঞ্চল মাদ্রাজে রায়তারি ব্যবস্থার ফলে ভূমি রাজস্বের পরিমাণ প্রায় 30 থেকে 40 গুণ বৃদ্ধি পেয়ে গেছিল। 30 থেকে 40 গুণ, মনে রাখবে এই জিনিসগুলো। অযোধ্যায় প্রবর্তিত ব্রিটিশ রাজস্ব নীতি, চৌকিদারি কর, পথ কর, যানবাহন ও অন্যান্য নানা করভার
প্রজাদের কি করেছিল, জীবন দুর্বিষহ করে তুলেছিল। তাহলে এই যে ঘটনাগুলো তোমরা একটু দেখবে ভালো করে। অর্থনৈতিক কারণ, বেশ কিছু অর্থনৈতিক কারণ ছিল, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল চিরস্থায়ী বন্দোবস্ত বা ভূমি রাজস্ব নীতি, যেটা দিয়ে কি করা হতো, রাজস্ব আদায় করা হতো। আর কি বিভিন্ন অঞ্চলে উচ্চ কর, যেখানে কি হয়েছিল 30 থেকে 40 গুণ তারা মুনাফা লাভ করেছিল, 30 থেকে 40 গুণ মানুষের উপর অত্যাচার করে জুলুম করে করকে সংগ্রহ করেছিল তারা। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ। সামাজিক ও ধর্মীয় কারণ আমি তোমাদেরকে বলেছি। সামাজিক ধর্মীয় কারণ বলতে প্রত্যক্ষভাবে যদি আমরা দেখি, ভারতবর্ষ তৎকালীন সময়ে ভারতীয়রা খানিকটা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, ধর্মীয় সংকীর্ণতা বা গোঁড়ামির মধ্যে ভারতীয়রা ছিল, এবং যে কারণে ভারতীয়দের অন্ধবিশ্বাস থাকলেও তাদের ধর্মীয় বিশ্বাস সেটা ছিল, ধর্মীয় একটা আবেগ ভাবাবেগ ছিল। সেখানে কি করা হয়েছিল, সেখানে ইংরেজরা বিভিন্ন সময়ে সতীদাহ প্রথার মতো একটা প্রথা বা ধর্মীয় যেটাকে আমরা বলবো বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাসটাকে ভেঙে দিয়েছিল সতীদাহ নিবারণ আইন এনে। ভালো হয়েছে, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আমরা ভালো বলছি, কিন্তু তৎকালীন সময়ের রেসপেক্টে যদি আমরা বিচার করি, আমাদের একটা সংস্কার যদি দেখা গেল, আমাদের এখন প্রধান আরাধ্য দেবতা বা প্রধান উৎসব দুর্গোৎসব। তো দুর্গোৎসবের জন্য যদি কোনো খারাপ দিক থাকে, নেতিবাচক দিক থাকে, আমরা হয়তো সেটা বুঝতে পারছি না। আমাদের এখন মনে হচ্ছে দুর্গাপুজো মানে হই হুল্লোড় উৎসব এরকম ব্যাপারগুলো, কিন্তু পরবর্তীকালে এই দুর্গোৎসবকে বন্ধ করা হচ্ছে। বন্ধ করার কারণ হিসেবে যখন সেগুলোকে লজিক্যালি বোঝানো হচ্ছে, আমরা যখন 100 বছর পরে আমাদের যখন নাতি নাতনিরা ইতিহাস পড়বে, কিংবা 200 বছর পরে তাদের নাতি নাতনিরা যখন ইতিহাস পড়বে, তখন বলবে আরে দুর্গোৎসবের মতো এরকম জঘন্য উৎসব ছিল, হতে পারে। দেখো, নেতিবাচক প্রভাব, তখনকার মানুষরা জানতো যে সতী হবে, ধরো বাচ্চা মেয়েকে বুড়োদের সঙ্গে বিয়ে করে দেওয়া হতো, এটাই তখনকার নিয়ম ছিল, এটাই তখনকার সংস্কার ছিল, তখন সামাজিক রীতিনীতি এটাই ছিল যে ও মারা গেলে ও যেহেতু একটা স্বামী তার আছে, সেই স্বামী ছাড়া তার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না। অতএব তার স্বামী যখন মারা যাচ্ছে তাকে সতী বলা হচ্ছে, তার শরীর আর কেউ স্পর্শ করতে পারবে না, তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটাই তখনকার ভাবাবেগ ছিল, এটাই তখনকার সংস্কার ছিল, তাই না? তো যখন সেই সংস্কারে হস্তক্ষেপ করা হচ্ছে, তাকে কারণ দেখানো হচ্ছে যে না, এইভাবে কারুর জীবন তোমরা কেড়ে নিতে পারো না, তাই না? এইভাবে তোমরা কারুর জীবন কেড়ে নিতে পারো না। আজও তো যদি আমরা ভাবি, ধরো কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধমূলক কারণের জন্য তার ফাঁসি হয়েছে, তাকেও তো মারা হচ্ছে, ইন্টেনশনালি মারা হচ্ছে। সে যেই অপরাধ করে থাকুক না কেন, সে খুব কঠিন থেকে কঠিন অপরাধ করে থাকুক না কেন, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেটাও তো এক ধরনের ওইভাবেই মার্ডার করা। কেন না, আমাদের যে সংস্কার, সেখান থেকে আমরা বলতে পারি ওই ব্যক্তি যখন অন্য কাউকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে, অন্য কাউকে, ধরো বিশেষ করে স্ত্রীদেরকে মলেস্ট করা, ধর্ষণ জাতীয় অপরাধ যখন কেউ করছে, সমাজের চোখে সে নিন্দনীয়। আমরা এখন ভাবছি, তাই আমরা এখন সেইটাকে নিন্দনীয় কাজ ভাবছি। তাই আমরা বলছি যে না, ওই ব্যক্তি যদি পৃথিবীতে থাকে, আরও কাউকে না কাউকে এই ধরনের কুরুচিকর আচরণের প্রকাশ ঘটাবে কারোর প্রতি, ফলে ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছি, আমাদের বিচার ব্যবস্থা তার অপরাধের জন্য তাকে সাজা দিচ্ছে, তাই না? এটাও তো এক ধরনের ওই ধরনের প্রথা, কাছাকাছি, মানে ওই ধরনের প্রথা নয়, কাছাকাছি ভাবনা চিন্তা আমাদের পরের জেনারেশন 100 বছর পরে তারা মনে করতেই পারে যে বিচার ব্যবস্থাতে একজন কাউকে ধর্ষণ করেছে বলে, একজন কাউকে খুন করে দিয়েছে বলে তাকে পরবর্তীকালে তাকে বিচারে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদের মনে হতে পারে। ঠিক সেরকমই এই সময়টাতে ভারতবাসী বা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই যে সতী প্রথা, এই সতী প্রথাটা কিন্তু একটা সংস্কার ছিল, তাই না? তো সেই সংস্কারকে যখন অবলুপ্ত করা হচ্ছে, সেই সংস্কারের অবলুপ্তর কারণে তারা কি করছে, ক্ষোভে ফেটে পড়ছে। তারা মনে করছে এই ইংরেজরা আমাদের ধর্মের বিষয়ে কি করছে, হস্তক্ষেপ করছে। আবার কি, এখানে যদি আমরা দেখি আরও বেশ কিছু কারণ আছে, তোমরা একটু ভালো করে পড়বে এই জায়গাটা, এখান থেকে প্রশ্ন আসে না, শুধু বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি। ভারতবর্ষে যখন ধর্মান্তরণ হচ্ছে, ভারতবর্ষে যখন ভারতবাসীকে, হিন্দু হোক মুসলিম হোক, তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে,
এক ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যাওয়া হচ্ছে। বেসিক্যালি খ্রিস্টান মিশনারিদেরকে অ্যালাউ করে দেওয়া হয়েছে ভারতবর্ষে। খ্রিস্টান মিশনারিদেরকে 1813 অ্যালাউ করে দেওয়া হয়েছে তারা ভারতবর্ষে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারে। যখন তারা ভারতবর্ষে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, ভারতবর্ষে হিন্দু মুসলিম প্রত্যেকটা জাতির মানুষকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। যখন প্রভাবিত করছে, কেউ যদি প্রভাবিত হয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষা লাভ করছে বা দীক্ষিত হচ্ছে, তখন ভারতের যে রীতিনীতি ছিল, কালচার ছিল, যে সে তার পিতৃ সম্পদ থেকে বা পিতার সম্পদ থেকে বঞ্চিত হবে যদি সে ধর্ম পরিবর্তন করে নেয়। লর্ড ডালহৌসি কি করলো জানো? 1848-এ লর্ড ডালহৌসি বলল যে না না, এরকম কোনো ব্যাপার নেই, আজ থেকে আইন করলাম, যদি কেউ ধর্মান্তরিত হয়, এক ধর্ম থেকে অন্য ধর্মে যায়, তবুও তার পিতার সম্পদে তার সমান অধিকার থাকবে, অর্থাৎ পিতার সম্পদের অধিকার থেকে সে কোনোভাবে বঞ্চিত হবে না। বলো, কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে? হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে ধর্ম সংকটে। আর ধর্মযুদ্ধ সব থেকে বড় যুদ্ধ, ধর্ম বিশ্বাস সব থেকে বড় বিশ্বাস। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের ধর্মীয় যে ভাবাবেগ, সেই ধর্মীয় ভাবাবেগকে যদি আমরা একটু কালচার করে দেখতে পাবো, ভারতবর্ষের এখন সব কিছুই চলছে ধর্ম বিশ্বাসের ওপরে। আজকে ভারতবর্ষের বিভিন্ন সরকার, ধরো কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, স্বভাবতই তোমরা আশেপাশের মানুষজনের কাছ থেকে শুনবে যে বিজেপি সাম্প্রদায়িক দল। আবার কখনো বিজেপিরা বলছে আমাদের রাজ্য সরকার টিএমসি, তৃণমূল কংগ্রেস সরকার, তাকে বলছে সাম্প্রদায়িক কমিটি, সাম্প্রদায়িক দল। বোঝা গেল? কেন না, বিজেপিরা মুসলিমদেরকে কম তোষামত করে, হিন্দুদেরকে তোষামত বেশি করে। আবার মানে এটা 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 হচ্ছে মানে রাজনৈতিক মতাদর্শ থেকে বলছি। টিএমসি কেন্দ্রিক যাদের চিন্তা ভাবনা, তারা বলছে বিজেপি হিন্দুদের দল। আবার যারা বিজেপি মনোভাবাপন্ন, তারা বলছে টিএমসি মুসলিমদেরকে তোষণ করছে, অর্থাৎ তারা মানে মুসলিম কেন্দ্রিক দল, মুসলিমদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়। বোঝা গেল? তার মানে পুরো সরকার মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা পুরো ধর্মীয় ভাবাবেগের উপরেই দাঁড়িয়ে। বোঝা গেল? তো এইরকম কিছু ধর্মীয় কারণ, যেটা সামাজিক ও ধর্মীয় কারণ হিসেবে আমরা রাখবো। সেখানে প্রত্যক্ষ কারণ হচ্ছে এটাই যে ভারতীয় সমাজের যে কালচার, ভারতীয় সমাজের, ভারতবাসীর যে দর্শন, যে মতাদর্শ, তাকে আঘাত করা হয়েছিল বিভিন্ন পলিসি নিয়ে এসে। দ্যাটস ওয়াই তারা কি করেছিল? বিদ্রোহ ঘোষণা করেছিল। বোঝা গেল? এগুলো তোমরা একটু দেখবে ভালো করে, কেমন? এরপরে আসি আমরা সামরিক কারণ, যেটা প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি বলেছে? দেশীয় সিপাহীদের অধিকাংশ সময়ই বহুদূর প্রদেশে যুদ্ধযাত্রা করতে হতো। বহুদূর প্রদেশে মানে ইংরেজরা শুধু তো ভারতবর্ষে যে উপনিবেশ স্থাপন করেছিল তা নয়, এশিয়ার বিভিন্ন জায়গাতে তারা কি করেছিল? উপনিবেশ। শুধু এশিয়া কেন, আফ্রিকাতেও তারা উপনিবেশ স্থাপন করেছিল। উপনিবেশ মানে তারা ব্রিটিশরা বা ইংরেজরা বিভিন্ন জায়গায় গিয়েছে, সেখানে ব্যবসার নাম করে সেখানে খুঁটি গেড়ে বসে গেছে, সেখানে ঘর বানিয়ে বসে গেছে, সেটাকে বলা হচ্ছে উপনিবেশ। এবং ব্রিটিশ গভর্নমেন্ট সেই সব জায়গাকে কন্ট্রোল করছে। ব্রিটিশ গভর্নমেন্ট ওখানে থেকে সেখানে কন্ট্রোল করছে যেখানে ইংরেজরা রয়েছে। যেমন ভারতবর্ষ একটা উপনিবেশ। তো এই সব জায়গায় ভারতীয়দেরকে বা ভারতীয়দেরকে যখন সামরিক বাহিনীতে বা সেনাবাহিনীতে তাদেরকে নাম নথিভুক্ত করানো হতো, অংশগ্রহণ করানো হতো, চাকরি দেওয়া হতো, তাদেরকে কি করা হতো? অন্যান্য শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো নিয়ে যাওয়া হতো, এতে সমস্যার কোথায়? সমস্যা এখানেই, নিয়ে যেতে গেলে তাদেরকে সাগর পাড়ি দিয়ে নিয়ে যেতে হতো, তাদেরকে জলভাগ্যের উপর দিয়ে নিয়ে যাওয়া হতো। আর তৎকালীন সময়ে ভারতীয়দের মধ্যে এরকম একটা সংস্কার ছিল, যদি কোনো মানুষ ভারতীয়, তারা যদি জলভাগ পেরিয়ে, সমুদ্র সাগর পেরিয়ে যদি অন্যত্র কোথাও যায়, তাহলে তাকে বলা হয় যে সে তার ধর্মের বিরোধিতা করেছে। ধর্মের বিরোধিতা করেছে। মানুষের মধ্যে তখন সংস্কার ছিল। ভারতীয়রা কি করত? ভারতীয়রা যখন জলভাগ পেরিয়ে যাচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে, সেটাকে খারাপ চোখে দেখা হতো। বোঝা গেল? তো যখন এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীদেরকে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো খুবই দুর্বল হয়ে গেছে, তখন অর্থনৈতিক পরিস্থিতি খুবই দুর্বল। তাহলে যখন কিছু টাকার লোভে, কিছু টাকার আশায়, যেটাকে স্যালারি বলা হচ্ছে, তারা সেনাবাহিনীতে নাম লেখাচ্ছে নিজেদেরকে। সেনাবাহিনীতে নাম লেখানোর পরেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধে সাগর পাড়ি দিয়ে।
ফলে তার বাড়ির যে বাবা মা, তার বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা কি মনে করছে যে ইংরেজরা আমার ছেলেকে নিয়ে যাচ্ছে যুদ্ধ করানোর জন্য, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে চাকরি দেবে বলে আমাদের মানে ধর্ম যে আবেগ, ধর্মীয় আবেগকে তারা কি করছে, ভুলুণ্ঠিত করছে। বোঝা গেল? অতিরিক্ত ভাতা দাবি করে, এই দাবি না মঞ্জুর হওয়ার জন্য তারা অসন্তোষ প্রকাশ করে। তারা যখন দূরে যাচ্ছে তার জন্য তো এক্সট্রা স্যালারি তারা দাবি করতে পারে। তো এক্সট্রা স্যালারি যখন দাবি করছে, ব্রিটিশ সরকার সেটাতে কর্ণপাত করছে না, দিচ্ছেই না। দ্বিতীয়ত, বেতন, পদমর্যাদা, অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে সরকারের বৈষম্যমূলক নীতি। ইংরেজ যারা ছিল সেনাবাহিনীতে তাদের পদমর্যাদা, প্রমোশন হয়ে যাচ্ছে, তাদের প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বড় বড় বর্তমানে যেমন থানার ক্ষেত্রে যদি ভাবি, আইসি, ওসি, মেজবাবু, ছোটবাবু, বড়বাবু, এরকম যে পদ, এই পদগুলোতে প্রমোট করা হতো না ভারতীয় সেনাদেরকে, কেবলমাত্র ইংরেজ সেনারা এই সকল পদে থাকতো। বোঝা গেল? ডিএসপি, এসপি, অ্যাডিশনাল এসপি, এরকম পদগুলোতে ইংরেজরাই থাকতো। যত ভালো কাজ করুক না কেন ভারতীয় সেনারা, তাদেরকে প্রমোট করা হতো না। তোমরা ওই RRR সিনেমাটাতে দেখবে, যেখানে NTR জুনিয়র আর রামচরণ ওই ইংরেজদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকবে। তার বিভিন্ন ছলে বলে কৌশলে তিনি কি করবেন, নিজের যে দক্ষতা সেটা প্রমাণ করে প্রমোশন পাবে খানিকটা, তবে খুব বেশি উচ্চ পদে নয়। তৃতীয়ত, তৎকালীন ভারতীয় সমাজে সমুদ্র যাত্রা জাতিচ্যুত হওয়ারই সামিল ছিল। তোমাদেরকে বললাম জাতিচ্যুত হতো, কিন্তু তাদেরকে যখন এই সমুদ্র পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে জাতিচ্যুত বলে মনে করা হচ্ছে। বোঝা গেল? চতুর্থত, প্রথম আফগান যুদ্ধ 1839 খ্রিস্টাব্দ এবং ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 1856 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাবাহিনী সীমাহীন দুঃখ দুর্দশার কাহিনী ভারতীয় সেনাবাহিনীর মনে আশার সঞ্চার করে। ভারতবর্ষে আফগান যুদ্ধতে ভারতীয় সেনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ক্রিমিয়ার বিরুদ্ধে যুদ্ধতে ভারতীয় সেনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 1856 খ্রিস্টাব্দে যখন পরবর্তীকালে সেনাবাহিনী তাদের যে ওই যে যুদ্ধ করতে নিয়ে গেছে, সেখানকার যে কি পরিস্থিতি, জঘন্য পরিবেশ পরিস্থিতি, তাকে যখন বলা হচ্ছে, সেই সকল কাহিনী যখন ভারতীয়রা জানছে, তখন কি করছে, তারা ভারতীয় সেনাবাহিনীর মনে আশার সঞ্চার হচ্ছে যে তাদের দুঃখ দুর্দশার কথা জানছে। ধরো আফগান যুদ্ধে নিয়ে গেছে সেনাবাহিনীদেরকে, সেখানকার কঠিন পরিবেশ পরিস্থিতির কথা জানছে। জানার ফলে কি হচ্ছে, ভারতীয় যে সেনাবাহিনী তাদের মনে একটা আশা জাগছে যে না, আমরা এরপর এই রকম জায়গায় আর যাব না, আমরা বিরোধিতা করব, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যাব। সেই বিরোধিতা যেটা হচ্ছে মহাবিদ্রোহ নামে পরিচিত। তাদেরকে তো প্রমোট করা হচ্ছে না, সৈনিকদের বিরুদ্ধে প্রতি শ্রদ্ধাহারা এবং তাদের বিরুদ্ধে জয়লাভের আশায় কি করে উৎসাহিত হয়। পঞ্চমত, এই সময় বহু সাধু সন্ন্যাসী ও দরবেশ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচার করে বেড়াতেন যে পলাশির যুদ্ধের 100 বছরের মধ্যে ভারতের ব্রিটিশ শাসন অবলুপ্ত হবে, এবং এই ভবিষ্যৎবাণী সিপাহীদের মনে প্রবল উৎসাহ সঞ্চার করে। যখন দেখছে এরকম বর্বরচিত একটা জীবন, একটা দুঃখ দুর্দশাময় জীবন কাটাচ্ছে ভারতীয় সেনারা, তখন বিভিন্ন সাধু সন্ন্যাসী, তারা যারা ভবিষ্যৎবাণী করে, যারা অ্যাস্ট্রোলজার, তারা বলছে পলাশির যুদ্ধে 100 বছরের মধ্যেই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা বিতাড়িত হবে, ব্রিটিশরা চলে যাবে, ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে। এই যে মানে তৎকালীন সময়ে ভারতীয়দের কতটা মানে আবেগ দেখো, কতটা তাদের বিশ্বাস দেখো এই সকল বিষয়ে। তারা সাধু সন্ন্যাসী যখন প্রচার করছে, তারা ভাবছে যে না, তাহলে হতে পারে। যখন মুসলিমদের দরবেশ যখন এইরকম প্রচার করে বেড়াচ্ছে যে না, ভারতীয়দের এই দুঃখ দুর্দশাময় জীবন আর নেই, আর থাকবে না, খুব তাড়াতাড়ি ভারতবর্ষ স্বাধীন হবে। দেখো 1757 আর এটা 1857, 100 বছর সাধু সন্ন্যাসীরা সেটাই প্রচার করছে, আর সেখানেই কি হচ্ছে, তাদের একটা মনোবল তৈরি হচ্ছে। বোঝা গেল? নেক্সট, প্রত্যক্ষ কারণ, অনেকের মতে বিদ্রোহের ক্ষেত্রে পূর্ব থেকেই প্রস্তুত হয়ে গেছিল ভারতবাসী, তারা ইংরেজদেরকে বিতাড়িত করবে। এর জন্য কোনো কারণ দেখার দরকার নেই, তারা পূর্ব থেকেই যে ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করব, ব্রিটিশদেরকে আমরা ভারত ত্যাগ করতে বাধ্য করব, সেটা বলা হয়েছে। ঠিক এই সময় নতুন এনফিল্ড রাইফেল প্রবর্তন বিদ্রোহে ইন্ধন যোগায়। এনফিল্ড রাইফেল, সেই এনফিল্ড রাইফেলটা কি, সেই এনফিল্ড রাইফেলে যে টোটা ব্যবহার করে, তার খোলটি দাঁতে কেটে রাইফেলে পরাতে হতো। এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। গরু যেহেতু হিন্দুদের আরাধ্য, আর মুসলিমরা শূকরকে পছন্দ করতো না, তো সে কারণে তারা কি করতো, এই টোটা ব্যবহারে
ধর্মচ্যুত হওয়ার কারণে আশঙ্কায় তারা টোটা ব্যবহারে অসম্মত হয়। ফলে কি হয়েছে, এই টোটা মহাবিদ্রোহের মূল কারণ বা প্রত্যক্ষ কারণ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই সকল কারণ কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরীক্ষাতে কি কি আসে? পরীক্ষাতে আসে মহাবিদ্রোহের কোন জায়গা থেকে কারা কারা নেতৃত্ব প্রদান করেছিল, সেই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো বিদ্রোহের কারণগুলো দেখলাম, এবার বিদ্রোহের গতি প্রকৃতি কেমন ছিল সেগুলো একটু দেখে নাও। 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের চর্বি মাখানো টোটা নিয়ে বিক্ষোভ দেখা যায়। প্রথম 26শে ফেব্রুয়ারি, দেখো 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি, একেবারে প্রথমের দিকে, শুরুর দিকে বছরের। সেখানে কি হয়েছে, মুর্শিদাবাদের যে বহরমপুর, তোমরা প্রত্যেকেই জানো, যারা মুর্শিদাবাদ বহরমপুর এলাকাতে বসবাস করো তারা একটু কমেন্ট করে জানিও। মুর্শিদাবাদের বহরমপুরের যে সেনানিবাস, সেখানে এই চর্বি মাখানো টোটা ব্যবহার করবে না সেনারা, তার জন্য বিক্ষোভ দেখা দিল প্রথম। এরপর 29শে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করে। মঙ্গল পাণ্ডে, যিনি ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ, মঙ্গল পাণ্ডে, তিনি কোথা থেকে লিড করতেন? তিনি ব্যারাকপুর ছাউনি থেকে লিড করতেন। 29শে মার্চ তিনি কি করলেন? মঙ্গল পাণ্ডে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। তার হাতে কয়েকজন ইংরেজ সামরিক কর্মচারী নিহত হন। কি করবে? মেরে ফেলবে না তো আর কি। মঙ্গল পাণ্ডে আর রাগ ধরে রাখতে পারলেন না। মঙ্গল পাণ্ডে কি করলেন? ইংরেজ কর্মচারী যারা ছিল, যারা পদাধিকারী ব্যক্তি, তাদেরকে মারা শুরু করলো মঙ্গল পাণ্ডেকে বিদ্রোহের প্রথম শহীদ হিসাবে গণ্য করা হয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এক্সাম পার্সপেক্টিভ, পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল পাণ্ডে হচ্ছে আমাদের মহাবিদ্রোহের প্রথম শহীদ, ঠিক আছে? তবে বহরমপুর ও ব্যারাকপুর সেনানিবাসের এইসব কাজকর্মকে প্রতিবাদমূলক হিসাবে চিহ্নিত করা যায়। পরিকল্পিত বিদ্রোহ এগুলি নয়, তারা যে এগুলো বিক্ষোভ, কিন্তু মূলত যে মহাবিদ্রোহ শুরু হয়েছিল সেটা কিন্তু পরে 1857 খ্রিস্টাব্দের 10ই মে বিরাট সেনানিবাসে প্রকৃতপক্ষে বিদ্রোহ শুরু হয়, ঠিক আছে? 10ই মে বিদ্রোহ। পরবর্তীকালে এইসব জায়গা থেকে শুরু হলে কি হবে? পরবর্তীকালে দিল্লি, অযোধ্যা, লখনৌ, বেরিলি, ঝাঁসি, বিহার প্রভৃতি ভারতের এক বিরাট অঞ্চলে বিস্তার লাভ করে। বিদ্রোহ দমনের জন্য সরকার কঠোর দমন নীতি অবলম্বন করে। তাদের কাছে বিরাট সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীতে কিছু ভারতীয় সেনা বিদ্রোহ করলেও আবার কিছু ভারতীয় সেনা তাদেরকে সঙ্গ দিয়েছে, তাই না? বিদ্রোহীদের বহু ত্যাগ, তিতিক্ষা ও বীরত্বপূর্ণ সংগ্রাম সত্ত্বেও 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে বিদ্রোহকে দমন করা হয়েছিল। এই বিদ্রোহ দমন করা হয়েছিল বা বিদ্রোহের অসফল হওয়ার পেছনে কারণ ছিল ভারতবর্ষের বিভিন্ন বর্গের মানুষ, আমরা বলছি ঠিকই সহযোগিতা করেছিল, অংশগ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। এখানে যারা যারা বিভিন্ন সময়ে বিদ্রোহ করেছে তারা ব্যক্তিগত স্বার্থের কারণে বিদ্রোহ করেছে। তোমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনবে। সত্যবিলোপ নীতিতে যখন তার রাজ্য ডালহৌসি নিয়ে নিচ্ছে, তখন তার রাজ্যকে ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্যে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ইভেন নানা সাহেব, তাতিয়া টোপি, বেগম হজরত মহল, ওয়াজিদ আলী শাহর স্ত্রী, তারা কি করেছিল? নিজ নিজ স্বার্থের জন্যই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। বোঝা গেল? তাহলে মঙ্গল পাণ্ডে হচ্ছে এই বিদ্রোহের প্রথম শহীদ। এখান থেকে এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা দেখব যে কোথা থেকে কারা নেতৃত্ব দিয়েছিল। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? কোথা থেকে কারা নেতৃত্ব দিয়েছিল এটা পরীক্ষাতে আসে, সো বি কেয়ারফুল। দেখো, ব্যারাকপুর ছাউনি, সেখান থেকে কে নেতৃত্ব দিয়েছিল? মঙ্গল পাণ্ডে। কে দিয়েছিল? মঙ্গল পাণ্ডে, যিনি ছিলেন ভারতে মহাবিদ্রোহের প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডে, তিনি কি নেতৃত্ব দিয়েছিলেন? তিনি নেতৃত্ব দিয়েছিলেন ব্যারাকপুর থেকে। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তোমরা জানো মুঘল সম্রাট নেতৃত্ব দিয়েছিল বাহাদুর শাহ জাফর, যাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। তিনি নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? দিল্লি থেকে। জেনারেল বখত খান, তার হয়ে যিনি সেনাপতিত্ব করেছিলেন তার নাম হচ্ছে বখত খান, ঠিক আছে? দিল্লি থেকে আরও ছিল দ্বিতীয় বাহাদুর শাহের প্রধান উপদেষ্টা হাকিম আহসান উল্লাহ। এটা কিন্তু পরীক্ষাতে আসে না, বখত খান আসে। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল বখত খান, যে কিনা বাহাদুর শাহ জাফরের জেনারেল বা সেনাপতি ছিলেন। লখনৌ থেকে কে দিয়েছিল? লখনৌ থেকে দিয়েছিল বেগম হজরত মহল। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কখনো বিরজিস কাদির, আহমদুল্লাহ, এদের কথা আসে। অবদের প্রাক্তন নবাবের উপদেষ্টা আহমদুল্লাহ, ঠিক আছে? কানপুর থেকে কে দিয়েছিল? নানা সাহেবের উপদেষ্টা আজিমুল্লাহ খান। কানপুর থেকে নানা সাহেব, তোমরা উত্তর করবে নানা সাহেব, তাতিয়া টোপি ইত্যাদি।
ঠিক আছে, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ঝাঁসি, ঝাঁসি, ঝাঁসি থেকে লক্ষ্মীবাই, ঠিক আছে, ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। আর তোমরা মনে রাখবে ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে, এটা মনে রাখবে। দিল্লি থেকে জেনারেল বকত খান, এটা মনে রাখবে। আর লখনৌ থেকে বেগম হজরত মহল, এটা মনে রাখবে। দেন কানপুর থেকে নানা সাহেব, এটা মনে রাখবে। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, এটা মনে রাখবে। বিহারের জগদীশপুর থেকে কুনওয়ার সিং, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, কুনওয়ার সিং, বিহার থেকে কুনওয়ার সিং। এলাহাবাদ এবং বেনারস থেকে মৌলভী লিয়াকত আলী, লিয়াকত আলী তিনি কি করেছিলেন, তিনি এলাহাবাদ থেকে, উত্তরপ্রদেশ থেকে বা বেনারস থেকে তিনি মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, মনে থাকবে সবার। এছাড়াও রয়েছে ফৈজাবাদ, এগুলো, এই যে জায়গাগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা শুধু ওই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে। ওকে, নেক্সট 1857 সালে যে বিদ্রোহ হলো, এরা যা অংশগ্রহণ করলো, এতে প্রভাব কি পড়েছিল? প্রভাব অনেক বড় প্রভাব পড়েছিল। যদিও বা এই বিদ্রোহ অসফল হয়েছিল, তবুও কিন্তু বিরাট একটা প্রভাব ফেলেছিল ভারতীয় সমাজে। 1857 সালে বিদ্রোহে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি কেঁপে ওঠে এবং ভারতীয় প্রশাসন পরিচালনায় তাদের অদক্ষতা প্রকাশ করে। ভারতীয় প্রশাসন পরিচালনায় অদক্ষতা প্রকাশ করে কেন? কারণ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন চলছিল এতদিন ধরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ করে দেওয়া হয়েছে কেবলমাত্র চা ও চিনি ছাড়া 1813-তে। 1833-এ তাদের পুরোপুরি ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো কোম্পানিটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপ টু 1857 তারাই অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে গেছে ভারতবর্ষে নিজেদের মতো করে। এইবার এই সিপাহী মিউটিনির পরে বা মহাবিদ্রোহের পরে কি করা হলো? মহাবিদ্রোহের পরে ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা অনেক করেছো, তোমরা অনেক কিছু যা করার করে নিয়েছো, অতএব আর তোমাদেরকে ছাড়া যাবে না, আর তোমাদেরকে শাসন করতে হবে না, অনেক করে ফেলেছো। এইবার কি করলো? পুরো ব্রিটিশ গভর্নমেন্ট এক্সটেন্ডেড গভর্নমেন্ট হিসাবে ভারতবর্ষের উপনিবেশকে, ব্রিটিশ উপনিবেশকে, ব্রিটিশদের ভারতীয় উপনিবেশকে তারা কী করলো? নিজেদের জিম্মাতে নিয়ে এলো। এবং সেদিন থেকে 1858 খ্রিস্টাব্দে নতুন একটা অ্যাক্ট আনা হলো, ব্রিটিশ গভর্নমেন্টের পলিসি এখানে লাগু করা হলো। ডিরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এই যে ভারতীয় যে উপনিবেশ সেখানকার শাসন কার্য চালাবে। অর্থাৎ ওখানকে পার্লামেন্টের কোনো একজন প্রতিনিধিকে, ভারতবর্ষে কোনো একজন প্রতিনিধি মানে ওই ক্যাবিনেট মিনিস্টার একজন রেসপন্সিবল থাকবে, যাকে বলবো সেক্রেটারি জেনারেল অফ স্টেট, ঠিক আছে? এরকম একটা পদ ক্রিয়েট করা হবে, যিনি কিনা ওখানকার অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী। তার দায়িত্ব, তার পোর্টফোলিও হচ্ছে ভারতবর্ষকে দেখভাল করা। তিনি কমিউনিকেট করবে কার সঙ্গে? তিনি কমিউনিকেট করবে ভারতবর্ষে থাকা একজন মানে সর্বোত্তম যিনি পদাধিকারী, যেনাকে ভাইসরয় বলা হবে, তিনি ভাইসরয়ের কাছ থেকে সম্পূর্ণ যে তথ্য বা ইনফরমেশন যা কিছু তিনি কালেক্ট করবেন কার কাছ থেকে? ভাইসরয়ের কাছ থেকে। ভাইসরয় তিনি রেসপন্সিবল থাকবেন ভারতে কি ঘটনা ঘটছে, কি হচ্ছে, কী পলিসি দরকার, ভারতবাসীর দাবি দাবা কি, কখন কি হচ্ছে না হচ্ছে, সব কিছু ইনফর্ম করবে কাকে? সেক্রেটারি জেনারেল অফ স্টেট বা সেক্রেটারি জেনারেলকে ইনফর্ম করবে। সেই সেক্রেটারি জেনারেল তিনি ব্রিটেনে থাকবেন, ব্রিটেনের ক্যাবিনেটের একজন মিনিস্টার হবেন, এরকম করে বলা হলো। ভারতবর্ষে প্রথম যে অ্যাক্ট আনা হলো বা 1858 সালে যে অ্যাক্ট আনা হলো তাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। যখন থেকে ব্রিটিশরা সরাসরি ভারতবর্ষকে পরিচালনা করতে শুরু করলো, বোঝা গেল? এটাকে বলা হচ্ছে গুড গভর্নমেন্ট। জানি না কতটা গুড, ইতিহাস যখন আরও বাড়বে তোমরা বুঝতে পারবে গুড না ব্যাড। ওকে, এর প্রধান প্রভাব ছিল 1858 সালে ভারত সরকার আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত করে এবং ব্রিটিশ রাজের সূচনা হয়। সরাসরি প্রত্যক্ষ সরকার দ্বারা পরিচালনা শুরু হয় এখানে, বোঝা গেল? যার প্রণয়ন ব্রিটিশ সরকারের হাতে সরাসরি প্রতিনিধিদের মাধ্যমে ভারত শাসন ক্ষমতা অর্পণ করা। একটু আমরা দেখে নেব সেই ক্ষমতাটা কী ছিল। ভারত সরকার আইন 1858 সালে। এই আইনের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত করা হয়েছে। পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দেওয়া হয়েছে যে তোমরা কোম্পানি আর কখনো ভারতবর্ষকে শাসন করবে না, ভারতবর্ষকে শাসন করবে পুরোপুরি ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল একটি বাণিজ্যিক সংস্থায় ফিরে আসে। গভর্নর জেনারেলের ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং তার প্রোফাইল এখন ভাইসরয় হিসেবে গণ্য করা হয়। তোমাদের প্রশ্ন পড়তে পারে যে কখন ভারতের গভর্নর জেনারেলের পদকে ভাইসরয়ে উত্থিত করা হয়, প্রমোটেড করা হয়, কখন? আফটার দ্য
রিভল্ট অফ 1857 বা 1857 সালের মহাবিদ্রোহের পরে। ওকে, তাহলে এইটা মনে রাখবে, গভর্নর জেনারেল থেকে ভাইসরয় পদে উত্থিত করা হয়েছে। বোঝা গেল? ভাইসরয় পদে যখন উত্থিত করা হয় তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। উনাকেই দায়িত্ব দিয়ে বলা হলো যে ইউ উইল বি দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। বোঝা গেল? ব্রিটিশ ইন্ডিয়া বলতে পারো তোমরা। গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের মধ্যে পার্থক্য ছিল যে ভাইসরয় রানীর প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি, যার কর্তৃত্ব ব্রিটিশ ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, দেশীয় রাজ্যগুলির উপর নয়। 1784 সালে পিটের ভারত আইনের অধীনে প্রতিষ্ঠিত বোর্ড অফ কন্ট্রোল বিলুপ্ত করা হয়। বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখার জন্য, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। ইন্ডিয়া হাউস নামে নতুন একটি মন্ত্রক তৈরি করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন ভারতের সেক্রেটারি অফ স্টেট, যিনি ছিলেন ক্যাবিনেট পদমর্যাদার একজন মন্ত্রী। কোথায় বসতেন? ব্রিটিশ পার্লামেন্ট। ইন্ডিয়া হাউসের 15 জন উপদেষ্টা ছিল, যাদের ভারতে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা ছিল। এভাবে ব্রিটিশ পার্লামেন্ট বিদ্রোহের আর কোনো সম্ভাবনা এড়াতে একটি ব্যবস্থা মানে কি, এরপরে যদি এই ধরনের আর কোনো পরিবেশ পরিস্থিতি হয়, তার দেখভাল করার জন্য, আগে ভাগে তার আভাস পাওয়ার জন্য এইরকম একটা 15 জনের উপদেষ্টা কমিটি, যেটাকে ইন্ডিয়া হাউস করা হয়েছে। সেই ইন্ডিয়া হাউস সবসময় তথ্য নিতে শুরু করলো, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তথ্য নিতে শুরু করলো, ভারতবর্ষে এই ধরনের যেন আর কোনো মানে মহাবিদ্রোহ না ঘটে। ব্রিটিশরা ভয় পড়ে গেছে। তো তার জন্য কী হবে, পরবর্তীকালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এরকম পরপর আসতে শুরু করবে 1909 পর্যন্ত। দেন 1919-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আবার 1935-এ আসবে, তারপর 1947-এ স্বাধীনতা। তাহলে দেখো, আমরা কিন্তু মহাবিদ্রোহ শেষ করলাম, অর্থাৎ ভারতবর্ষের যে জাতীয় সংগ্রাম, সেই জাতীয় সংগ্রামে কিন্তু আমি ঢুকে গেছি। এরপরে ভারতবর্ষের জাতীয় সংগ্রামটা তো দমন হয়ে গেল, কিছু তো করা গেল না এখানে। তো তবুও তো ব্রিটিশদেরকে তো আমরা তাড়িয়েছি 1947-এ, আমাদের দাদু ঠাকুমারা তাড়িয়েছে, তাই না? আমাদের দাদু মহাত্মা গান্ধী, তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের দাদু নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনিও দায়িত্ব নিয়েছেন। বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে লালা লাজপত রায়, আমাদের বিপিন চন্দ্র পাল, এদের কথা আমরা নিশ্চিতভাবে পড়ব। তার মানে এইবার আমরা স্বাধীনতা সংগ্রামে ঢুকলাম। এর পরের ক্লাসে যেটা আমরা আলোচনা করব, ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পর্যায়, অ্যাকচুয়াল যে স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়, সেখানে দেখব আমরা কিছু ফাউন্ডেশন তৈরি হচ্ছে আস্তে আস্তে করে। কারণ এই যে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ হিসাবে আরেকটা কারণ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইউনিটি নেই। খণ্ড খণ্ড খণ্ডে খণ্ডে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহটা উদ্ভূত হয়েছে বা বিক্ষোভটা হয়েছে। একসঙ্গে যদি একটা যদি সর্বভারতীয় নেতৃত্ব দেওয়ার কেউ থাকতো, তাহলে কিন্তু ওই 1857-তেই পগারপা হয়ে যেত ব্রিটিশ, এখান থেকে তল্পা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যেত। যেহেতু একটা সর্বভারতীয় নেতার অভাব ছিল, সর্বভারতীয় নেতা বলতে তখন তো বাহাদুর শাহ জাফরকে দেওয়া হয়েছিল নেতৃত্ব, বাট তখন আর মুঘল সাম্রাজ্য আর নেই। মুঘল সাম্রাজ্য মানে একটা জেলা কি দুটো জেলা নিয়ে যতটুকু অঞ্চল সেইটুকু, তার দুটো জেলা নিয়ে যে অঞ্চল কি তিনটা জেলা নিয়ে যে অঞ্চল, তার সম্রাট কখনো সর্বভারতীয় নেতৃত্ব হতে পারে না। তো সর্বভারতীয় নেতৃত্বের অভাব বোধ করেছিল তৎকালীন মানুষ, বাংলার মানুষ, তখন উচ্চ শিক্ষিত বাংলার মানুষ। তারা কি করবে, তারা উপলব্ধি করলো যে এই ধরনের মহাবিদ্রোহ ব্যর্থতার প্রথম কারণ হচ্ছে সর্বভারতীয় একটা দল নেই, সর্বভারতীয় একটা ছত্রছায়া নেই, যার ছত্রছায়াতে আমরা কি করতে পারি, একসঙ্গে ইউনাইটেডভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি, ব্রিটিশদের বিরোধিতা করতে পারি। তারা কি করবে, আস্তে আস্তে ছোট ছোট করে সংগঠন তৈরি হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা থেকে শুরু করে ল্যান্ডহোল্ডার সোসাইটি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, আমরা দেখব সেখানে মুম্বাইতে, পুনেতে, মাদ্রাজে বিভিন্ন ছোট্ট ছোট 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 সংগঠন তৈরি হবে। তারপর গিয়ে দেখব 1885-তে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। সেই সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 থেকে শুরু করে 1905 পর্যন্ত, 1916 পর্যন্ত ধরে নিতে পারি আমরা। 1905 পর্যন্ত বেসিক্যালি তারা ওই অনুনয় বিনয় নীতি চালিয়ে যাবে, ব্রিটিশদেরকে বলবে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এটা আমাদেরকে দিতে হবে। আর ব্রিটিশরা হয়তো কে দেয় এদেরকে, কথাই শুনতো না। একটা সময় যাবে যেখানে ওই জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি, তাদের রক্ত গরম, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, এদের নাম শুনবো। এরা বলবে এইরকম করে করলে চলবে না, এইরকম করে ব্রিটিশদেরকে ওই অনুনয় বিনয় করব, নিবেদন করব, তাতে চলবে না। এই যে ফেজটা 1885 থেকে 1905 পর্যন্ত, এই ফেজটাকে বলবো নরমপন্থী পর্যায়। এখানে জাতীয় কংগ্রেসের ব্যাটন যাদের হাতে ছিল, তারা খুব নরম আর দুর্বল প্রকৃতির ছিল, মানে দুর্বল হাট। তবুও
স্বাধীনতা সংগ্রামে তাদের কিন্তু বিরাট অবদান। তারা কিন্তু 1885 থেকে 1905 পর্যন্ত এই যে একটা সর্বভারতীয় দলকে প্রতিষ্ঠা করে তাকে যে টেনে নিয়ে গেছে, এবং সেটা আপ টু 1947, ইভেন আজকেও যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দল আজকে ভারতবর্ষে বুকে এখনও কিন্তু রয়েছে, তাই না? তো এই ইতিহাসগুলো আমরা জানবো, তোমরা সঙ্গে থেকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তোমাদের প্রিপারেশান আশা করি আমার ভিডিও থেকে, আমার ক্লাস করে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবে, সবাই ভালো করে পড়াশোনা করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ওকে।